তাসনিম খলিল বিশ্ববিখ্যাত সাংবাদিক। তার মতামতই যেন থিওরি, তার মতামতই যেন তথ্য। তিনি যখন যাকে খুশি গালিগাপড়া মারেন, মনে হয় যেন সে যা বলে সবই ঠিক, তার কথাকে যে চ্যালেঞ্জ করবে সেই মিথ্যা। আচ্ছা ভাই, এটাই তো একটা ফ্যাসিবাদ, এটাই তো একটা ডিক্টেটরশিপ। আপনার কথার সাথে কি এগ্রিমেন্ট, আর্গুমেন্ট কোনো কিছু চলতে পারে না, ডিবেট হতে পারে না? কিন্তু তাসনিম খলিল একটা সাংবাদিক, আমি দেখলাম তার কথার সাথে সে যে ডিবেট করবে সে তাকে একটা গালি দিবে। এই বাংলাদেশের মানুষকে সে গাঁড়ল বলে সম্বোধন করে, বিএনপির নিচু স্তরের লোকদেরকে খুবই নিচু হিসেবে সে সাব্যস্ত করে। তবে মির্জা ফখরুলের ব্যাপারে সে অটুট। সম্প্রতি সে চ্যানেল 24-কে একটা সাক্ষাৎকার দিয়েছিল। এখানে তারকে নিয়ে আমার আসলে রিভিউ করার কোনো ইচ্ছা নেই, কিন্তু সে এখানে নিজেকে ভাইরাল করার জন্য হোক অথবা সাক্ষাৎকারটিকে খুব বেশি ভিউ বাড়াবার জন্য বা চ্যানেল 24-এর অনুরোধে হোক, সে কিছু বিতর্কিত কথা বলেছে। কারণ বিতর্কিত কথা বললে তো ভাইরাল হবে, তাই না? পিনাকি ভট্টাচার্য, আমার ধারণা পিনাকি ভট্টাচার্যকে সে আঘাত করার জন্যই এগুলো বলেছে। তবে সাথে সাথে ফরহাদ মাজারকে আমরা এই সাক্ষাৎকারটি ছোট্ট রিভিউ করব। আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। এই যে দেখেন, খুব বিস্তীর্ণ সবুজ, এখানে কিন্তু পাখির ডাক শোনা যাচ্ছে। এই বাড়ির বাগানের কোনো শেষ নাই, লিমিটলেসনেস একটা এরিয়া। এই জায়গাটা 1680 সাল থেকে একটি জবরদখল এলাকা হিসেবে বিবেচিত। হিন্দু এক জমিদার এসে এই জায়গাটি দখল নেয়। এটা বজায় ছিল 1946 সালের অক্টোবর মাস পর্যন্ত, 1946 সালের। তো 1670 সালে এসেছে তারা। তার মানে 16 থেকে 17, 17 থেকে 18, 16 থেকে 17, 17 থেকে 18, 18 থেকে 19, 19, 300 বছর তারা এখানে ছিল। তারা ধর্মীয় দিক থেকে ছিল ব্যতিক্রম, মুসলমান না। তবে তারা এখানে এসেছেই মুসলমানদেরকে অত্যাচার করার জন্য। আজকে ফজরের পর তাদের চূড়ান্ত পরিণতি দেখার জন্য আমি মূলত এখানে এসেছি। এবং প্রতিটি মানুষই ভালো কাজ করুক মন্দ কাজ করুক ক্ষয়িষ্ণু। সে মন্দ কাজ করে গিয়েছে, এ কারণে তাকে মানুষ মন্দভাবে স্মরণ করে। ঠিক আমরা যদি ভালো কাজ করে যাই, আমাদেরকে মানুষ ভালোভাবে স্মরণ করবে। আমরা অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো কাজ করতে পারি না, এই কারণে পৃথিবীতে মূল্যায়িত হয় না সেভাবে, পারিপার্শ্বিক সহযোগিতার অভাবে। যেমন ডক্টর ইউনূস ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো কাজ করতে পারছেন না, পারিপার্শ্বিক সহযোগিতার অভাবে। অনেকে বলে আপনার বাপের বেটা ছিল ফখরুদ্দিন, এর আগে 111-এর সরকারে। ফখরুদ্দিনের পিছনে ইন্ডিয়া ছিল, তারপরে আপনার সেনাবাহিনী ছিল, মইনিও ছিল। এখন তো পুরা ইন্ডিয়া ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ওয়াকারুজ্জামান সহ ভিতরে সেনা অপরাধীরা বিরুদ্ধে। এরপরে আপনার বেশ কিছু উপদেষ্টাও তাদের বিরুদ্ধে। তাছাড়া এমন এক পরিস্থিতি, হাসিনা পালাইছে। ঠিক একইভাবে তাসনিম খলিলটা যা করছে এখন, শক্তির জোরে, মনের জোরে, ভাব দেখানো, তাদের সাথে পশ্চিমাদের সম্পর্ক ভালো, এমন একটা অহমিকা তাদের ভিতরে কাজ করে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নর্তন কুর্দন করে বিপ্লব হবে না। ভাই যত কথাই বলেন, আপনি খলিল হন আর দলিল হন, এই পিনাকি ভট্টাচার্যের যে ইনফ্লুয়েন্স, যে মানে যে মোটিভেশন ছিল বিপ্লবের পেছনে, হাসিনাকে তাড়াবার পেছনে, এই শক্তিকে আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন না। আমার তো মনে হয় হাসিনা পালানোর ইতিহাস যদি 100 বছর পরেও গণিত হয়, মানে গবেষণা হয়, তাহলে আপনার সেখানে পিনাকি ভট্টাচার্যরা চলে আসবে। হ্যাঁ, হাসান আবদুল্লাহ, সাদেক কায়েমরা চলে আসবে। তা সে বলছে নর্তন কুর্দন, নেংটু পিনাকি, তারপরে এসব বলে সে পিনাকিকে অপমান করে।
ফরহাদ মজহারকে গফুর বলে অপমান করে। এভাবেই নানানভাবে সে ছোট করার চেষ্টা করে। ডিজিএফআই, আইএসআই, দেখেন সে আসলে পরিপুষ্ট সত্য কথা বলে না। এটার প্রমাণ কি জানেন? সেনাবাহিনী যে ডক্টর ইউনূসের সরকারকে আপাদমস্তক সহযোগিতা করছে না, এটা কিন্তু একটা বাস্তবসম্মত কথা। সেই কথাটা স্বীকার করে না, বলে না। সাধারণ মানুষ এটা বুঝে, সাধারণ মানুষ বুঝে। আর যারা একটু শিক্ষিত তাদের তো কথাই নাই। আর এই তাসনিম খলিল তো অবশ্যই আরো বুঝার কথা, তাই না? কিন্তু সে এটা স্বীকার করে। কারণ কি? সেনাবাহিনীর সাথে তার একটা ম্যাচিং হয়ে গিয়েছে, একটা লেনদেনের ব্যাপার হয়ে গিয়ে থাকলেও থাকতে পারে। এভাবেই আপনার সে ডিজিএফআই, আইএসআই এগুলো। আরেকটা জিনিস বলেছে বিএনপির ব্যাপারে কঠিন একটি কথা বলেছে। সে বলেছে বিএনপির স্থায়ী কমিটি সম্পূর্ণ ফালতু। ঢাকায় একজন গডফাদার, ঢাকার উত্তরে একজন গডফাদার, দক্ষিণে একজন গডফাদার, এদের বয়স হয়ে গিয়েছে, এদের নলেজ নেই, এবং এরা বেশিরভাগই শেখ হাসিনার সাথে আঁতাত করে এদের ব্যবসা বাণিজ্যকে চালিয়ে গিয়েছে। এ কারণে তার একটা চমৎকার দাবি ছিল স্থায়ী কমিটিকে খুব ভালোভাবে সাজানো, বিএনপি স্থায়ী কমিটিকে সাজানো। কিন্তু মির্জা ফখরুলের ব্যাপারে সে পজিটিভ। সবচাইতে বড় আঁতাত করেছে সরকারের সাথে মির্জা ফখরুল। শেখ হাসিনার সাথে সবচাইতে বড় আঁতাত করেছে কে? মির্জা ফখরুল। কিন্তু মির্জা ফখরুলের ব্যাপারে তার নির্ভরতা, ভরসা অটুট। আরেকটা সন্দেহের বিষয় আছে, তাসনিম খলিল এবং এই যে আরেকটা সাংবাদিক আছে চ্যানেল আইয়ের ভারতটা, জিল্লুর রহমান, সেও কিন্তু মির্জা ফখরুলের ব্যাপারে দুর্দান্ত আশাবাদী। ঠিক একইভাবে সেই চ্যানেল আইয়ের জিল্লুর কিন্তু পাখির ডাক শুনতে পাচ্ছেন, চ্যানেল আইয়ের জিল্লুর কিন্তু আপনার চরমভাবে সালাউদ্দিন আহমেদের বিরোধী। সেও মির্জা ফখরুলের পক্ষে। এটার কারণটা কি? রহস্যটা কি? রহস্য হলো মির্জা ফখরুল তো আসলে রামপন্থী, সিপিবি করা লোক না, বা ছাত্র ইউনিয়ন করা লোক। তো ছাত্র ইউনিয়ন করা লোক যদি বড় পীর সাহেবের ছেলেও হয়, মনে রাখবেন সে রামপন্থী। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, যদি ভুল না হয়, জাহান্নামে গিয়েছেন না, নাফরমানি করেছেন আল্লাহর সাথে, সরাসরি নবীর নির্দেশ অমান্য করেছেন না, নূহ আলাইহিস সালামের ছেলে। তাহলে তাসনিম খলিলরা, আপনি মির্জা ফখরুলরা যত রকম শুদ্ধতাই ছড়াক, তাদের পাশা কিন্তু ভারতে, বিয়ে পর্যন্ত ভারতে করেছে। তার জামাইয়ের কথা আর না বললাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।